পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূল অতিক্রম করছে আম্পান। মানুষের জানমালের নিরাপত্তায় সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলেন প্রধানমন্ত্রী। করোনায় 24 ঘন্টায় 16 জনের মৃত্যু, আক্রান্ত 1617 জন। পালিত হচ্ছে পবিত্র লাইলাতুল কদর। এবং এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হবে ঈদের পর। এটি নিউজ দেখছেন, আখি ভদ্র স্বাগত জানাচ্ছি রাত 8টার নিউজ আওয়ার অর্থাৎ নিউজ এট 8-এ। এতক্ষণ প্রিমিয়ার সিমেন্ট সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছিলাম। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। করোনা মহামারীর এই দুঃসময়ে কর্তব্য পালন করে যাচ্ছেন নিষ্ঠাবান অনেক চিকিৎসক। সীমিত জনবল ও সুযোগ সুবিধার মধ্যেই আর্তপীড়িতের প্রতি তারা বাড়িয়েছেন গভীর মমতার হাত। তাদের প্রতি এটি নিউজের ভালোবাসাময় আয়োজন থ্যাংক ইউ ডক্টর। সাথে থাকছে দি অ্যাকমি ল্যাবরেটরিজ লিমিটেড। এই আয়োজন দেখতে প্রতিদিনই চোখ রাখুন এটিএন নিউজের পর্দায়। শক্তিশালী ঘূর্ণিঝড় আম্পান বাংলাদেশ উপকূল অতিক্রম শুরু করেছে বিকেল 4টার পর থেকে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বিকেল 4টার দিকে প্রথম ধাক্কার পর দ্বিতীয় ধাক্কাটি আসবে রাত 8টায়। তাই আবারও কয়েক ঘন্টা সাবধান থাকতে বলা হয়েছে। বিকেল 4টার দিকে এটি উপকূলের পূর্ব দিকে সুন্দরবন ঘেঁষা পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূল অতিক্রম শুরু করে। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 160 থেকে 180 কিলোমিটারের মধ্যে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে রাত 8টার মধ্যে আম্পান বাংলাদেশের সাতক্ষীরা ও খুলনা অঞ্চল অতিক্রম করবে। এদিকে আম্পানের প্রভাবে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা সহ উপকূলীয় বেশ কয়েকটি জেলায় নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। ওইসব এলাকার ঝোড়ো হাওয়া সহ বৃষ্টিপাত হচ্ছে। উপকূলীয় 10 থেকে 12 ফুট জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে। ঘূর্ণিঝড়ের কারণে মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেত এবং চট্টগ্রাম সমুদ্র বন্দর ও কক্সবাজার উপকূলীয় এলাকাকে 9 নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূল অতিক্রম শুরু করেছে ঘূর্ণিঝড়টি। এই ঘূর্ণিঝড়টি সবচেয়ে কাছাকাছি অবস্থানে আছে মংলা এবং পায়রা সমুদ্র বন্দর, আর চট্টগ্রাম এবং কক্সবাজার সমুদ্র বন্দর এই ঘূর্ণিঝড়টি থেকে মোটামুটি অনেক দূরেই আছে, প্রায় 400-450 কিলোমিটার দূরে আছে। তবে ঘূর্ণিঝড়ের প্রভাবে খুলনা এবং পার্শ্ববর্তী এলাকা, সেই সাথে যশোর, বরগুনা, পটুয়াখালী, বরিশাল এই এলাকাগুলোতে ঝড়ো হওয়া শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। 23,90,307, যেটা এই পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ লোককে আমরা সাইক্লোন শেল্টারে আনতে পেরেছি এবং একই সাথে 5,17,432টি গবাদি পশুকেও আশ্রয় কেন্দ্রে আনা হয়েছে। ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে ভারতের পশ্চিমবঙ্গে 2 জনের মৃত্যু হয়েছে। সুন্দরবনে হাজার হাজার বাড়িঘর ভেঙে গেছে, সেই সঙ্গে উপড়ে গেছে অসংখ্য গাছপালা। এর আগে বুধবার বিকেলে পশ্চিমবঙ্গ ও দীঘার উপকূলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় আম্পান। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে এ সময় কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 100 কিলোমিটার। একই সঙ্গে ভারী বৃষ্টিপাতও হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়। কলকাতা 27টি জায়গায় গাছ পড়ে গেছে। হাওড়ার শালিমারে ঝড়ে উড়ে যাওয়া টিনের আঘাতে 13 বছরের এক কিশোরী এবং মিনাখায় মাথায় গাছ পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। সুন্দরবনে আম্পান আছড়ে পড়ার সময় ঘূর্ণনের গতিবেগ ছিল ঘন্টায় 155 থেকে 165 কিলোমিটার। সর্বোচ্চ গতিবেগ ছিল ঘন্টায় 185 কিলোমিটার। স্থানীয় সময় 2:30টার দিকে ঘূর্ণিঝড়টি স্থলভূমিতে ঢুকে পড়ার প্রক্রিয়া শুরু হয়। ঘূর্ণিঝড়টির কেন্দ্র অর্থাৎ বিকেল 5:30 নাগাদ অর্ধেকটা চোখ স্থলভাগে ঢুকে পড়ে। আম্পানের প্রভাবে 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরের একাধিক জায়গায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
শক্তিশালী ঘূর্ণিঝড় আম্পান উপকূলের কাছাকাছি আসায় সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি নিয়ে মানুষের জানমালের নিরাপত্তায় সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে প্রধানমন্ত্রী সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন ঘূর্ণিঝড় আম্পান নিয়ে। গণভবনে দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রধানমন্ত্রী বিভিন্ন দিক নির্দেশনা দেন। ইতোমধ্যে উপকূলীয় এলাকাগুলো থেকে কয়েক লক্ষাধিক মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। এরই মধ্যে সকলকে আশ্রয় কেন্দ্রে চলে আসার জন্য আহ্বান করা হয়েছে সরকারের তরফ থেকে। করোনা ভাইরাসের মহামারীর মধ্যে ঘূর্ণিঝড় আম্পানের কারণে যারা আশ্রয় কেন্দ্রে আসছেন তাদের সবাইকে মাস্ক ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। করোনা ভাইরাসের দুর্যোগ কাটিয়ে ওঠার জন্য আমরা ব্যাপকভাবে যখন কাজ করে যাচ্ছি, তখন এই দুর্যোগটা অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ, এখানে কারো হাত নেই, এটা আমরা ঠেকাতে পারবো না, কিন্তু মানুষের জানমাল কতটুকু রক্ষা করা যায় সে ব্যবস্থাটা আমরা নিতে পারি এবং সেটা আমরা নিয়ে যাচ্ছি। জলবায়ু পরিবর্তনের জেরে প্রতিনিয়ত আম্পানের মতো ঘূর্ণিঝড় সৃষ্টি হচ্ছে বলে মত বিশ্লেষকদের। 1970 থেকে এখন পর্যন্ত 5টি প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় বাংলাদেশকে কাঁপিয়েছে, যে স্মৃতি মানুষের হৃদয়ে ভয় ধরায় এখনো। চারদিকে তখন মুক্তির স্লোগান, মুক্তির সংগ্রাম তখন সাফল্যের কাছাকাছি। ঠিক সেই সময় প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় লন্ডভন্ড করে দেয় দেশের দক্ষিণাঞ্চল, প্রাণ হারায় অসংখ্য মানুষ। যেটি এখনো সাধারণ মানুষের মনে 70-এর ঘূর্ণিঝড় নামেই পরিচিত। ধারণা করা হচ্ছে সেই ঘূর্ণিঝড়ে কম করে হলেও 5 লাখ মানুষ মারা গিয়েছিল। ত্রাণ ছিল নামে মাত্র। পশ্চিম পাকিস্তানের শাসকেরা খোঁজও নিতে যায়নি সাধারণ মানুষের। পরের ধাক্কাটা 1985 সালে উরির চরের ঘূর্ণিঝড় নামে পরিচিত এই সাইক্লোনটি, যার বাতাসের গতিবেগ ছিল 154 কিলোমিটার। তবে এই ঘূর্ণিঝড়ে নিহতের সংখ্যা তেমন না হলেও ক্ষয়ক্ষতি হয়েছিল অনেক। এরপর স্মৃতির পাতা ঘাটলে খোঁজ মেলে 1991 সালের ঘূর্ণিঝড়, যে ঝড় কেড়ে নেয় 1,38,000 মানুষের প্রাণ। ক্ষতির শিকার হয়েছিল কম করে হলেও 1 কোটি মানুষ। পরের আঘাতটি প্রায় 13 বছর আগের 2007 সালের 15ই নভেম্বর সিডর। প্রলয়ঙ্করী এই ঘূর্ণিঝড়ে বাতাসের গতিবেগ ছিল 223 কিলোমিটার। সরকারি হিসেবে মৃত্যুর সংখ্যা ছিল 6,000, আর রেড ক্রস বলছে 10,000। এরপরে 2009 সালের 25শে মে পশ্চিমবঙ্গ খুলনা উপকূলীয় এলাকায় আঘাত হানে প্রবল ঘূর্ণিঝড় আইলা, যার বাতাসের গতিবেগ ছিল 70 থেকে 90 কিলোমিটার পর্যন্ত। আমরা 70, 80, 90 যে ঝড়গুলো দেখেছি ওখানে গ্যাপ ছিল 8 বছর, 4 বছর বা 5 বছর, কিন্তু রিসেন্টলি ঝড়গুলো খুব ঘন ঘন হচ্ছে। আমার মনে হয় রিসেন্ট ক্লাইমেট চেঞ্জের কারণে এটা হচ্ছে, এগুলি মারাত্মকও হচ্ছে। 2000 সালে একটা সুপার সাইক্লোন উড়িষ্যাতে আঘাত এনেছিল, সেটার যে একটা প্যাসিফিক যে জায়গা ছিল সেটা হচ্ছে এটা ঘুরে এসেছিল, আবার একবার আঘাত এনে চলে যাওয়ার পরে আবার 4-5 ঘন্টা পরে আবার এটা ফেরত আসে। তো সুপার সাইক্লোন বলা হয়েছিল সেটাকে। তো সেরকম হলে তো অবশ্যই একটা ভয়ের কথা। এখন দেশ মুখোমুখি সুপার সাইক্লোন আম্পানের। আম্পানের আঘাত সিডরের থেকেও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা আবহাওয়াবিদদের। জলবায়ু পরিবর্তনের ফলে এমনটি ঘটছে বলে মনে করছেন আবহাওয়া বিশ্লেষকরা। মোরা, রোয়ানু, কোমেন, ফনি এমন আরও অর্ধশত ঘূর্ণিঝড় এদেশের উপর দিয়ে বয়ে গেছে। আরিফ হোসেন, এটিএন নিউজ, ঢাকা। আগামী বছরগুলোতে আরও বেশ কিছু সাইক্লোন, বন্যার মতো বড় বড় প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা করতে হবে বাংলাদেশকে। এর কারণ হিসেবে বিশেষজ্ঞরা দায়ী করছেন জলবায়ু পরিবর্তন আর বাংলাদেশের ভৌগোলিক অবস্থানকে। যদিও আইলা সিডরের পর তেমন কোনো বড় ঝড়ের মুখোমুখি হতে হয়নি বাংলাদেশকে, কিন্তু আসছে দিনগুলো এতটা স্বস্তির নাও হতে পারে। আরও জানাচ্ছেন নাজিয়া আফরিন। বিশ্বের ইতিহাসের ভয়ঙ্কর সব ঘূর্ণিঝড়ের জন্ম হয়েছে বঙ্গোপসাগরেই। বিশেষ করে 1970 সালের নভেম্বরে সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড়ের স্মৃতি শুধু এদেশের মানুষের মনেই নয়, বিশ্ববাসীর মনে গভীর দাগ কেটে আছে। এতে মারা গিয়েছিল প্রায় 5 লাখ মানুষ। সবচেয়ে উষ্ণ এই সাগরে সাইক্লোন, সুপার সাইক্লোন হতেই থাকবে প্রায় প্রতি দশকেই। প্রচণ্ড শক্তিশালী ঘূর্ণিঝড় সৃষ্টি হবার পেছনে বর্তমানের বৈশ্বিক উষ্ণায়ন অর্থাৎ জলবায়ু পরিবর্তন একটি বড় কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বৃষ্টির যে ট্রেন্ড সেটার কথা বলি, শীতের যে ট্রেন্ড সেটার কথা বলি, সব জায়গায় কিন্তু একটা পরিবর্তন আমরা গ্লোবালি দেখতে পাই। তো এটার একটা মূল কারণ হচ্ছে অবশ্যই জলবায়ু পরিবর্তন। সাইক্লোন
বা এই ধরনের ঘূর্ণিঝড়ের ট্রেন্ডটা বেড়েছে এবং আগামী দিনেও অবশ্যই বাড়ার একটা সম্ভাবনা আছে। ভৌগোলিকগত অবস্থানের কারণে বাংলাদেশে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ উপকূলীয় এলাকা, যেখানে রয়েছে ঘনবসতি। বিগত সময়গুলোতে বেশ কয়েকটি ঘূর্ণিঝড় উপকূলীয় এলাকায় এসে দুর্বল হয়ে পড়ায় ততটা আগ্রাসী হতে না পারলেও সামনের দিনগুলোতে এর প্রভাবে নানান প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা বিশেষজ্ঞদের। জিওগ্রাফিক্যালি এমন একটা অবস্থান বাংলাদেশের, আমাদের একটা বড় কোস্ট নিয়ে আমরা আছি, আমাদের নাম্বার অফ কোস্টাল ডিস্ট্রিক্টস আছে। সো সাইক্লোন যখন আসবে তখন কোনো না কোনো ক্ষতির মুখোমুখি, কোনো না কোনো ক্ষয়ক্ষতির মুখোমুখি সম্মুখীন আমরা কিন্তু হব এবং হচ্ছি। আগামী সময়গুলোতে যে ধরনের সাইক্লোন বা ঘূর্ণিঝড়গুলো আসতে পারে বাংলাদেশে, সেগুলো নির্ভর করবে হলো সেটা কোথায় তার উৎপত্তি স্থল, বাংলাদেশ থেকে কত দূর এবং কত শক্তি নিয়ে সেটা আসলে সেটা তৈরি হয়েছে, সেটার উপর নির্ভর করবে। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা। এবার worldometers.info অনুসারে বিশ্বের সবশেষ করোনা পরিস্থিতি জানিয়ে দেব। সারা বিশ্বে আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে 50,15,742, সুস্থ হয়েছেন 19,79,223 জন এবং মৃতের সংখ্যা 3,25,509। বাংলাদেশে আক্রান্তের সংখ্যা 26,738, সুস্থ হয়েছেন 5,207 এবং এ পর্যন্ত মৃতের সংখ্যা 386। দেশে একদিনে করোনায় আক্রান্তের সংখ্যা আগের রেকর্ড ছাড়িয়ে গেছে 24 ঘন্টায়। 10,207 জনের নমুনা পরীক্ষা শেষে রোগী শনাক্ত হয়েছে 1,617 জন। এ সময়ে মৃত্যু হয়েছে 16 জনের। মোট মৃত্যুর সংখ্যা 386 জন। দেশে এখন করোনা আক্রান্তের সংখ্যা 27,000 ছুঁই। আরও জানাচ্ছেন ইমরান হোসেন সুমন। প্রাণঘাতী করোনা ভাইরাসে এবার 24 ঘন্টায় সর্বোচ্চ নমুনা সংগ্রহ হলো দেশে। পরীক্ষাও হয়েছে 10,000-এর বেশি। এর মধ্য দিয়ে করোনা রোগী শনাক্ত হলো সর্বোচ্চ সংখ্যায়। এই 10,207 পরীক্ষার মধ্যে শনাক্ত হয়েছে গত 24 ঘন্টায় 1,617 জন। বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে জানানো হলো, এর মধ্য দিয়ে দেশে এ পর্যন্ত 2 লাখেরও বেশি পরীক্ষা করা হলো। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে 2,03,852টি। করোনা সংক্রমণের 11তম সপ্তাহের চতুর্থ দিনে এসে বাংলাদেশে আক্রান্তের সংখ্যা এখন 27,000-এর কাছাকাছি। মৃত্যু হয়েছে আরও 16 জনের। এর মধ্যে ঢাকার বাসিন্দাই বেশি। সুস্থ হয়েছেন 214 জন। শনাক্ত বিবেচনায় রিকভারি রেট বা সুস্থতার হার 19.47% এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.44%। অনলাইন ব্রিফিং এর শুরুতে এদিন জানানো হয়, করোনা পরীক্ষার ফলাফল আক্রান্তদের মোবাইল ফোনে যে SMS এর মাধ্যমে দেয়া হচ্ছে তাই ডকুমেন্ট হিসেবে ব্যবহার করা যাবে। SMS প্রাপ্তির ক্ষেত্রে ব্যক্তির নাম, ফোন নাম্বার, বয়স ও ঠিকানা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধায় নমুনা সংগ্রহের সময় এই তথ্যসমূহ যথাযথভাবে পূরণ করতে হবে। আর স্বাস্থ্যবিধি মানার কোনো বিকল্প যে নেই তা আবারও স্মরণ করিয়ে দেওয়া হলো। ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ, ঢাকা। ইবাদত, বন্দেগী ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে পবিত্র লাইলাতুল কদর। পবিত্র কোরআনের ঘোষণা অনুযায়ী 1000 মাসের চেয়ে উত্তম রাত এটি। এই রাতে ধর্মপ্রাণ মুসলমানেরা আল্লাহর নৈকট্য ও রহমত লাভের আশায় ইবাদত বন্দেগী করবেন। তবে বর্তমান ভয়াবহ করোনা ভাইরাস পরিস্থিতির কারণে এবার শবে কদর অন্যভাবে উদযাপিত হচ্ছে। অন্যান্যবার লাইলাতুল কদর উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ সহ সারা দেশের মসজিদে আলোচনা, মিলাদ, নফল ইবাদত ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হলেও এবার তেমন কোনো আনুষ্ঠানিকতা থাকছে না। এবার এটিএন নিউজের নিয়মিত আয়োজন থ্যাংক ইউ ডক্টর, সাথে থাকছে দি অ্যাকমি ল্যাবরেটরিজ লিমিটেড। রয়েছে জীবনের ঝুঁকি, তবু পূর্ণ মনোবল নিয়ে বান্দরবান সদর হাসপাতালে 24 ঘন্টায় রোগীদের সেবা দিচ্ছেন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। বান্দরবান প্রতিনিধি মিনারুল হকের পাঠানো তথ্য ছবিতে একটি ডেস্ক রিপোর্ট।
পার্বত্য জেলা বান্দরবানে এ পর্যন্ত একজন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও 2 জন স্বাস্থ্যকর্মী সহ আক্রান্ত হয়েছেন 13 জন। এদের মধ্যে 11 জনই হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন সুস্থ হয়ে। আর এই চ্যালেঞ্জ সামলাতে দিনরাত সেবার দুয়ার খোলা 100 শয্যার বান্দরবান সদর হাসপাতালের। সদর হাসপাতাল ভবনের পাশে নার্সিং কলেজ ভবনে বসানো হয়েছে আইসোলেশন বিভাগ। দেশ এবং মানুষের জন্য কাজ করে যাচ্ছে, যাতে আমাদের দেশ ভালো থাকে, আমরা যাতে ভালো থাকি, আমাদের দেশের মানুষ যাতে ভালো থাকে। আমরা চেষ্টা করতেছি আমরা নিরলসভাবে সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য, আমরা বান্দরবানকে করোনামুক্ত রাখার জন্য। করোনা রোগীদের চিকিৎসার পাশাপাশি হাসপাতালে চলছে অন্য চিকিৎসাও। ডাক্তাররা তাদের রীতিমতো তাদের সেবা দিয়ে যাচ্ছে, কিন্তু এটা আমাদের জন্য একটা বড় পাওয়া। বান্দরবানেও ডাক্তাররা ঝুঁকির মধ্যে কাজ করতেছে এবং রোগীকে সেবা দিচ্ছে। ঝুঁকি আছে জেনেও দৃঢ় মনোবল নিয়ে বান্দরবানকে করোনামুক্ত করতে যুদ্ধ করে যাচ্ছেন চিকিৎসকরা। সদর হাসপাতাল সহ 7টি উপজেলায় করোনা নিয়ন্ত্রণে বেশ কিছু উদ্যোগের কথা জানিয়েছেন তারা। আইসোলেশনকেও আমরা জনশক্তিকে আমরা 4 ভাগে ভাগ করছি, আর স্বাভাবিক যে সার্ভিস দিচ্ছি ওটাকেও আমরা 4 ভাগে ভাগ করছি। প্রত্যেকটা ভাগে তারা 7 দিন করে, টানা 7 দিন ডিউটি করে 14 দিনের কোয়ারেন্টাইনে যাবে। এরপর তারা 6 দিন ছুটি বুক করে এসে আবার ডিউটিতে যোগ দেয়। আমরা আমাদের জেলায় প্রত্যেকটি উপজেলায় আমরা আইসোলেশন ওয়ার্ড চালু করেছি এবং ডাক্তার, সিস্টার যারা, প্যারামেডিক্স যারা এই কাজের সাথে সম্পৃক্ত তাদেরকে প্রশিক্ষণ দিয়েছি। জিনি ইসলাম, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ। বাজেটের বিরতি নিচ্ছি, এরপর জানিয়ে ফিরছি। তামাকজাত পণ্য বন্ধ হচ্ছে না এখনই, জানিয়েছে শিল্প মন্ত্রণালয়। এবং পুলিশ হাসপাতালে প্লাজমা প্রয়োগে বিস্ময়কর সাফল্য। বিরতির পর ফিরেছে নিউজ এট 8-এ। আবারও স্বাগত সবাইকে। ঈদের পর প্রকাশিত হবে এসএসসি পরীক্ষার ফলাফল। ঈদের আগেই সব ধরনের প্রস্তুতি গ্রহণ করলেও সেই পথ থেকে সরে এসেছে মাধ্যমিক শিক্ষা বোর্ড। ঢাকা শিক্ষা বোর্ড সূত্র জানায়, এসএসসি ও সমমান পরীক্ষার ফল তৈরির কাজ শতভাগ শেষ করেছেন তারা। ফল প্রকাশের জন্য প্রস্তুত। প্রধানমন্ত্রী যেদিন সময় দেবেন সেদিনই ফল প্রকাশ করা হবে। করোনার কথা মাথায় রেখে এবার ঘরে বসেই যাতে শিক্ষার্থীরা ফলাফল পেতে পারে সে ব্যবস্থা করা হয়েছে। অন্যান্য বছরের তুলনায় এবার এতটুকুই ব্যতিক্রম। আগে ফলাফল প্রকাশের দিন এসএমএস করলে ফিরতি মেসেজে জানিয়ে দেওয়া হতো ফলাফল, কিন্তু এবার আগে রেজিস্ট্রেশন করে রাখতে হবে। ফলাফল প্রকাশের সাথে শিক্ষার্থীর মোবাইলে ফলাফল এসএমএস চলে যাবে। আর প্রকাশের আগের দিন পর্যন্ত শিক্ষার্থীরা মোবাইলে প্রি রেজিস্ট্রেশন করতে পারবে বলেও জানান তারা। আইনশৃঙ্খলা বাহিনীর কড়াকড়ি থাকলেও নানা কৌশলে মানুষের ঢাকা ছাড়া অব্যাহত আছে। তবে মাওয়া এবং পাটুরিয়াতে মানুষ পারাপার বন্ধ থাকায় ওই 2 রুটে মানুষের চলাচল সীমিত হয়েছে। আর ঈদে বাড়ি ফেরার চাপ আছে অন্য রুটগুলোতেও। কোনো মানুষকে যদি পায়ে হেঁটে যাওয়া শুরু করে, তাহলে আমরা যাকে যেখানে পাবো আমরা সেখানে তাকে বসিয়ে রাখবো। এমন হতে পারে যে ওনার টোটাল ঈদটাই রাস্তায় বসে কাটানো লাগতে পারে। আমরা অত্যন্ত কঠোর থাকবো এই ব্যাপারে। নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এক অনুষ্ঠানে ডিএমপি কমিশনার শফিকুল ইসলামের এই হুঁশিয়ারি। তবে বাস্তবে চিত্র উল্টো। ঢাকা থেকে বের হওয়ার অন্যতম রুট আব্দুল্লাপুর। গত কদিনের মতো মানুষের চাপ বুধবারেও। এক্ষেত্রে ব্যক্তিগত গাড়িতে চেপেই বেশি মানুষ ঢাকা ছাড়ছেন। ব্যারিকেডের কারণে যানজট সৃষ্টি হলেও ব্যক্তিগত যানবাহন আটকানোর খুব বেশি উদ্যোগ নেই। ফলে এই নিয়ন্ত্রণ কাজে আসছে না। অনেক ক্ষেত্রে পুলিশের জিজ্ঞাসাবাদে জরুরি প্রয়োজন, অসুস্থতা, আবার বিভিন্ন পাশ দেখিয়ে ছাড়া পাচ্ছেন। ওইদিকে হচ্ছে ফেরি সব বন্ধ আছে, এই কারণে এই পাশ থেকে যমুনা হয়ে বের হয়ে যাবো। আমরা গাজীপুর রাস্তা পর্যন্ত যাই, চেকপোস্ট থাকলে আবার যাইতে পারি না। এই আর কি গাড়ি যাওয়া পাইছি তা আমরা ঘুরে দিচ্ছি। যাদের ব্যক্তিগত গাড়ি নেই কিংবা গাড়ি ভাড়া করতে পারেননি তারা আব্দুল্লাপুর থেকে মোটরসাইকেল, সিএনজি চালিত অটোরিকশা কিংবা অটোতে গাজীপুর, আবার সেখান থেকে বিভিন্ন গন্তব্যে। 50 টাকা করে প্রতি একজন। এখান থেকে ওই
গাজীপুর চৌরাস্তা। চলাচল অবস্থা বলতে গেলে বর্তমানে যে অবস্থা চলতেছে তাতে মানে চলাচল করাটা খুবই কষ্টকর। একই অবস্থা গাবতলীতেও। ব্যক্তিগত যানবাহনের যাত্রী ও চালকরা কোনো কোনো ক্ষেত্রে জিজ্ঞাসাবাদের মুখে পড়লেও আটকানো হচ্ছে না। অবশ্য এর মধ্যে কারো কারো কপাল খারাপ বলাই যায়। এখন তো মাইক্রো তো আমাদের নামা দিয়ে চলে গেছে, আমরা এখন দাঁড়ায় রয়েছি গাড়ির আশায়। আয় রোজগার তো কিছু নাই, সেক্ষেত্রে বাড়িতে যেতেই হবে, কারণ ঢাকা থেকে তো আমরা অসহায় হয়ে গেছি। অনেকে গাবতলী থেকে আমিনবাজার পর্যন্ত পায়ে হেঁটে এরপর সেখান থেকে বিভিন্ন গন্তব্যে ছুটছেন। আমি নড়াইল যাব। নড়াইল যাবেন? হ্যাঁ। এখন কি পরিকল্পনা, কিভাবে যাবেন মনে করছেন? এখন এখানে ভাঙা ভাঙা লাইনে চলে যাব। এদিকে মাওয়া, জাজিরা এবং পাটুরিয়া দৌলতদিয়া রুটে ফেরিতে পণ্য এবং জরুরি যান ছাড়া মানুষের পারাপার বন্ধ আছে। বন্ধ রাখা হয়েছে লঞ্চ ও স্পিড বোটও। ট্রলার দিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আমরা সকাল থেকে অন্তত 200 মানুষকে এরকম বুঝিয়ে আবার ফেরত পাঠিয়ে দিয়েছে। মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ, ঢাকা। সিগারেট সহ তামাকজাত পণ্যের শিল্প বন্ধ হওয়া না হওয়া নিয়ে তোলপাড় দেশ জুড়ে। শিল্পমন্ত্রী সাময়িক বন্ধের কথা জানালেও পরে আবার মন্ত্রণালয় সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে। তাই সিগারেট সহ তামাকজাত পণ্যের শিল্প সাময়িক সময়ের জন্য বন্ধ হচ্ছে না। স্বাস্থ্যবিধি মেনে এই শিল্প চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে শিল্প মন্ত্রণালয়। দেখব আরিফ জামালের রিপোর্ট। করোনা সংক্রমণ ঠেকাতে দেয়া সাধারণ ছুটির মধ্যেও শিল্প মন্ত্রণালয় থেকে বিশেষ অনুমতি নিয়ে সিগারেট উৎপাদন, বিপণন ও বিক্রি চালু রেখেছিল তামাক কোম্পানিগুলো। এমনিতেই ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আর করোনা ভাইরাস আক্রান্ত ব্যক্তি যদি ধূমপায়ী হন তাহলে তার মারাত্মক অসুস্থ হওয়ার পাশাপাশি মৃত্যু ঝুঁকিও বেশি থাকে, এমন তথ্য জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাই জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে 18 মে স্বাস্থ্য মন্ত্রণালয় তামাক ও তামাকজাত পণ্য সাময়িক বন্ধের অনুরোধ জানিয়ে শিল্প মন্ত্রণালয়কে চিঠি পাঠায়। বুধবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয় অন্য এক সভা শেষে সেখানে উপস্থিত শিল্পমন্ত্রীর কাছে জানতে চাওয়া হয় সিগারেট সহ তামাকজাত শিল্প সাময়িক বন্ধ হচ্ছে কিনা। জি, তামাক সম্বন্ধে অলরেডি জি সিদ্ধান্ত হয়ে গেছে, যেটা আজকে বিশাল একটা রেভিনিউ তাদের কাছ থেকে আসে সরকার, সেটা যাতে আমরা যদি এখন নীতিগতভাবে বলতে গেলে আমাদের রেভিনিউ বন্ধ করে দিয়ে তারপর তাদেরকে বলতে পারি যেটা আপনার প্রশ্ন করেছেন বন্ধ করে দেওয়া, তাহলে আমাদের বন্ধ করে দেওয়ার না, এটা দ্বৈত নীতি তো হতে পারে না স্বাভাবিকভাবে। কিন্তু আজকের পরিস্থিতি যেটা COVID-19, সেখানে দিস ইজ অলসো এ প্রেসক্রিপশন লাইক এ মেডিসিন, ইউ ক্যান টেক ইট। ঠিক আছে না, এটা এখন একটা ওষুধের প্রেসক্রিপশন যে এটা আরো ক্ষতিকারক করে এই মুহূর্তে COVID-19 এই তামাক জাতীয় পণ্য ব্যবহার করা। সেই জন্য কথাটা হচ্ছে সরবরাহ বিপণন সাময়িক বন্ধের নির্দেশনা। যদিও পরে তামাক শিল্প সাময়িক বন্ধে মন্ত্রীর সেই সিদ্ধান্ত থেকে সরে আসে শিল্প মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের পক্ষে উপপ্রধান তথ্য কর্মকর্তা সেই কথা জানান। সামগ্রিক বিবেচনায় স্বাস্থ্যবিধি মেনে তামাক শিল্প চালু রাখা যুক্তিসঙ্গত বলে উল্লেখ করা হয় সেখানে। আরিফ জামাল, এটিএন নিউজ, ঢাকা। করোনার ওষুধ, ভ্যাকসিন সবই তো এখন লম্বা সময়ের ব্যাপার, কিন্তু এত অন্ধকারের মধ্যেও আশার আলো খুঁজলে কি মিলবে না? 2 পুলিশ সদস্যের শরীরে পরীক্ষামূলকভাবে প্লাজমা প্রয়োগ করে বিস্ময়কর সাফল্য পেয়েছেন রাজারবাগ পুলিশ হাসপাতালের চিকিৎসকরা। করোনাজয়ী মানুষের রক্ত রসে জীবন পাবে আরেক মুমূর্ষু রোগী। প্লাজমা থেরাপির এই ক্যাম্পেইনে শুরু থেকে চিকিৎসকদের পাশে আছে এটিএন নিউজও। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গত কয়েকদিনে প্লাজমা দিয়েছেন করোনা থেকে সেরে ওঠা কয়েকজন চিকিৎসক। গণমাধ্যম সবসময় সামাজিক ট্যাবু ভাঙার কথা বলে, তাই সব ভয় আর আড়ষ্টতা ভেঙে মিডিয়া কর্মীদের মধ্যে প্রথম প্লাজমা দেন এটিএন নিউজের করোনাজয়ী সাংবাদিক আশিকুর রহমান অপু। তাই প্লাজমা থেরাপির এই ক্যাম্পেইনে ফ্রন্টলাইন ফাইটার চিকিৎসকদের পাশে শুরু থেকেই আছে এটিএন নিউজও। তাই সাধারণের মাঝে ধীরে ধীরে করোনা ভয়কে জয় করার সাহসটাও বাড়ছে। ঢাকা মেডিকেলে মঙ্গলবার প্লাজমা দিয়েছেন আরও 2 জন করোনাজয়ী চিকিৎসক ও ব্যবসায়ী। এখন পর্যন্ত 5000 করোনা রোগী সুস্থ হয়েছেন। সাহস করে করোনার এই যুদ্ধে এখন এগিয়ে আসার সময়, বাঁচাতে হবে বাকিদেরও। প্লাজমা দানের জন্য যোগাযোগ করতে পারেন 017919523353 এই নম্বরে। কিন্তু একটা সফল শুরুর দরকার ছিল, যা হয়ে গেছে। রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে 2500-এরও বেশি পুলিশ সদস্য করোনায় আক্রান্ত। তাদের চিকিৎসা চলছে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের তত্ত্বাবধানে। এর মধ্যে আক্রান্ত 2 জন পুলিশ সদস্যকে প্লাজমা থেরাপি দিয়ে বিস্ময়কর সাফল্য পেয়েছেন চিকিৎসকরা। প্লাজমা দেওয়ার পর আমাদের যে পেশেন্টটা ছিল রাজু,
সে একজন ইন্সপেক্টর, তার বর্তমান কন্ডিশন সে ভেন্টিলেটরে ছিল। বর্তমানে সে প্লাজমা দেওয়ার পর আল্লাহর রহমতে তাকে ভেন্টিলেটরে উইথড্র করার জন্য আগে অক্সিজেন যে সাপোর্ট লাগতো তার থেকে প্রায় 70% অক্সিজেন সাপোর্ট আমাদের লাগছে না, অর্থাৎ 30% সাপোর্টের আগের তুলনায় যা ছিল তার চেয়ে 30% সাপোর্টে সে এখন ইমপ্রুভ করছে। এবং আজকে আমরা যতটুকু মানে চেষ্টা করতেছি তার ভেন্টিলেটর মেশিনের সাপোর্টটা উইথড্র করে নর্মাল অক্সিজেন সাপোর্টে দিয়ে দেওয়ার জন্য। রক্তের ঋণটা তো রক্তে শোধ হয়, আর ভালোবাসার ঋণটা ভালোবাসায়। করোনা আসলে মানুষকে এমন একটা জায়গায় এনে দিয়েছে। হাজার হাজার মানুষ বাংলাদেশে করোনা থেকে সুস্থ হচ্ছেন। সেই সুস্থ মানুষগুলো চাইলে তার রক্তরস অর্থাৎ প্লাজমা দিয়ে সারিয়ে তুলতে পারেন। যে আক্রান্ত মানুষগুলো এখন হাসপাতালে শুয়ে আছেন, হাসপাতালে কাতরাচ্ছেন প্রিয় স্বজনের কাছে যাওয়ার জন্য, ঠিক তাদেরকেই সুস্থ করতে পারেন। বাংলাদেশে সফলভাবে প্লাজমার যে প্রয়োগ সেটি হয়েছে, অর্থাৎ করোনা থেকে সুস্থ হওয়া ব্যক্তির রক্তরস প্রবেশ করানো হয়েছে করোনা আক্রান্ত একজন মুমূর্ষ রোগীকে, যিনি একজন পুলিশ সদস্য। পুলিশ হাসপাতালেই এই বিস্ময়কর সাফল্য ঘটেছে। প্লাজমা থেরাপির এই সাফল্যকে কাজে লাগাতে চিকিৎসাধীন অন্য পুলিশ সদস্যদের ক্ষেত্রেও প্রয়োগ করার পরিকল্পনা ও প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ হাসপাতাল। একটা বিশাল আশা হিসেবে দেখতে পাচ্ছি এবং আমাদের প্রচুর পরিমাণে রোগী সুস্থ হয়ে যাওয়ার কারণে পুলিশ সদস্যরা এই আমাদের প্লাজমা সংগ্রহ করতে তেমন কোনো ব্যাক পেতে হচ্ছে না। বিভিন্ন জায়গায় আমরা কিন্তু ছোট ছোট সেন্টার করে ফেলেছি, যেখানে আমরা আমাদের আক্রান্ত সদস্যদেরকে তাদের রোগের গুরুত্ব এবং ধরন বুঝে বিভিন্ন জায়গায় আমরা স্থানান্তর করছি। আহমেদ রাব্বি তানিম, এটিএন নিউজ, ঢাকা। সোশ্যাল ইসলাম ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। করোনা ভাইরাসের সতর্কতায় পরিবহন বন্ধের কারণে দেশের বিভিন্ন এলাকা পৌঁছতে পারছে না ঐতিহ্যবাহী সোনারগাঁওয়ের লিচু। দিনাজপুরে লিচুর খ্যাতি থাকলেও বারোভূঁইয়ার অন্যতম শাখার রাজধানী সোনারগাঁওয়ের লিচুও কম যায় না। পাতি, চায়না ৩, বোম্বাই, কাঠালিয়া, এলাচি সহ বিভিন্ন জাতের আবাদ হলেও কদমি লিচুর দাম ও চাহিদা সবচেয়ে বেশি। বর্তমানে প্রায় ৩০০টি বাগান সোনারগাঁওয়ে। বৈশাখের মাঝামাঝি সময়ে লিচু বাজারে চলে আসায় ভালো দাম পাওয়া যায়, তবে এবার বৃষ্টিপাত বেশি হওয়ায় পোকা লেগে অনেক লিচু নষ্ট হয়ে গেছে, আকারেও কিছুটা ছোট হয়েছে। সেই সঙ্গে করোনার প্রভাব সামনের দিনগুলোতে লিচুর দাম কিছুটা বাড়বে এমন আশায় সোনারগাঁওয়ের লিচু চাষি এবং পাইকাররা। মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। বোরো ধান ঘরে তুলছেন বগুড়ার কৃষকরা। শুরু হয়েছে মাড়াইয়ের কাজও। বৃহত্তর রংপুরে শ্রমিক এসেছে ধান কাটায়। এরই মধ্যে বগুড়া জেলায় 23 থেকে 25% জমির ধান কাটা হয়েছে। এবছর জেলায় 1,88,615 হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি। ন্যায্য দাম পাবেন বলে আশা করছেন কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকায় এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। আগামী 2 সপ্তাহের মধ্যে বগুড়ার সব ধান কাটা হয়ে যাবে বলে মনে করছেন এই অঞ্চলের কৃষি কর্মকর্তারা। বাজেটের বিরতি নিচ্ছে, আবার এরপর জানিয়ে ফিরছি। করোনার কারণে দারিদ্র্য ঝুঁকিতে 6 কোটি মানুষ, বলছে বিশ্বব্যাংক। করোনায় বাতিল বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ ফুটবল লিগও। বিরতির পর ফিরে এসে সবাইকে আরো একবার নিউজ@8-এ স্বাগত জানাচ্ছি। আন্তর্জাতিক অঙ্গনের খবরাখবর জানিয়ে দেব এবার। করোনা ভাইরাস মহামারীর কারণে প্রায় 6 কোটি মানুষ চরম
দারিদ্র্য ঝুঁকিতে পড়তে পারে বলে সতর্ক করেছে বিশ্বব্যাংক। মঙ্গলবার বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড মালপাস এই সতর্কতা দেন। তিনি বলেন, করোনা পরিস্থিতিতে লাখ লাখ মানুষের জীবিকা বন্ধ হয়ে গেছে এবং বিশ্বব্যাপী স্বাস্থ্য ব্যবস্থা হুমকির মুখে পড়েছে। হিসাব অনুযায়ী এই পরিস্থিতি প্রায় 6 কোটি মানুষকে চরম দারিদ্র্যের মুখে ঠেলে দেবে। গত 3 বছর দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে যেসব অগ্রগতি হয়েছিল সেগুলো করোনা পরিস্থিতির কারণে সব শেষ হয়ে যাবে। এ সময় বিশ্ব ব্যাংক প্রেসিডেন্ট চলতি বছর বিশ্বের অর্থনৈতিক প্রবৃদ্ধি 5% কমে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন। যেসব মানুষের দৈনন্দিন আয় $1.90 কম তাদেরকে চরম দারিদ্র বলে বিবেচনা করে থাকে বিশ্বব্যাংক। করোনা মহামারী মোকাবেলায় দরিদ্র দেশগুলো $160 বিলিয়ন নিম্ন সুদের ঋণ দেওয়ার প্রস্তাব দিয়েছে বিশ্বব্যাংক। এরই মধ্যে বিশ্বব্যাংক 100টি দেশে জরুরি অর্থায়ন অনুমোদনও দিয়েছে। এবার ক্লেমার স্পোর্টস নিউজ। বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের পর এবার বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগও বাতিল ঘোষণা করল বাফুফে। চ্যাম্পিয়নশিপ লিগের ক্লাবগুলোর সঙ্গে ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত নেয় বাফুফের প্রফেশনাল লিগ কমিটি। 13 দলের এই লিগের দলবদল শুরু হয়ে গেছিল আগেই। করোনা ভাইরাসের কারণে দলবদলের সময়সীমাও 2 বার বাড়িয়ে দেওয়া হয়েছিল। তবে করোনা ভাইরাস পরিস্থিতি কবে স্বাভাবিক হবে তা অনিশ্চিত বলেই চ্যাম্পিয়নশিপ লিগ বাতিলের সিদ্ধান্ত নেয় লিগ কমিটি। ফর্টি স্পোর্টস একাডেমি লিমিটেড এবং উত্তরা ফুটবল ক্লাব নামের আরও 2টি দলের এবার অভিষেক হওয়ার কথা ছিল পেশাদার ফুটবলে। তবে মহামারী করোনার কারণে সব ভেস্তে গেল। এক নজরে প্রিমিয়ার সিমের সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূল অতিক্রম করেছে আম্পান। মানুষের জানমালের নিরাপত্তার সব ব্যবস্থা নেওয়া হয়েছে বললেন প্রধানমন্ত্রী। করোনায় 24 ঘন্টায় 16 জনের মৃত্যু, আক্রান্ত 1617 জন। পালিত হচ্ছে পবিত্র লাইলাতুল কদর। এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হবে ঈদের পর। তামাকজাত পণ্য বন্ধ হচ্ছে না এখনই, জানিয়েছে শিল্প মন্ত্রণালয়। পুলিশ হাসপাতালে প্লাজমা প্রয়োগে বিস্ময়কর সাফল্য। করোনার কারণে দারিদ্র ঝুঁকিতে 6 কোটি মানুষ বলছে বিশ্বব্যাংক। এবং করোনায় বাতিল বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ ফুটবল লিগও। এই ছিল নিউজ এট 8-এ। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ আর এটিএন ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে স্টার লিখে স্পেস দিয়ে এন লিখে পাঠিয়ে দিন 5959